ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গিয়েছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। বাঙালি জাতি পৃথিবীর বুকে একটা অপার বিস্ময়। আমার বিশ্বাস আমার এই দাবির সাথে আপনারা বেশিরভাগ মানুষই একমত হবেন। এবং আমরা জানি আমাদের দেশের কালচারটা, যেটাকে আমি বলে থাকি একটা ফাকড আপ কালচার। তো এই কালচারটা এমনভাবে, এই কালচারের সকল কিছু পুঁতিগন্ধময়। আমি যত দিক থেকে ভাবি এবং যত অ্যাঙ্গেল থেকে ভাবি যে এইটাকে ঠিক করার কোনো রাস্তা খুঁজে পাই না। তো যেই কারণে খুবই সমালোচনায়, নিন্দায় ফেটে পড়ি ফ্রম টাইম টু টাইম। এবং আপনারা তখন বলেন যে আপনি সমালোচনা না করে সমাধান দেন না কেন? সমাধান দেই, সমাধান যে দেই না তা না, ওরে বাদরগুলো সমাধান দেই ফ্রম টাইম টু টাইম। তোরা কোথায় থাকিস তখন? তো সমাধানের ব্যাপারটা হচ্ছে, এটাকে আপনারা সমাধান মনে করেন, সেটাকে আমি সমাধান মনে করি না। এই যেমন ধরুন ইতিবাচক থাকলাম, একটু ভালো ভালো কথা বললাম, একটু মিলেমিশে রাস্তা ঝাড়ু দিলাম, এই আরিফার হোসেনের মতো, সোলাইমান সুখনের মতো মিলেমিশে একটু। দেখেন, এই সোলাইমান সুখনকে নিয়ে সমালোচনা এই দেশে খুব সম্ভবত আমি সর্বপ্রথম শুরু করি। সোলাইমান সুখনকে নিয়ে যখন কেউ কথা বলতো না, তখন থেকে আমি কথা বলি। এবং আমার একটা পোস্ট সোলাইমান সুখনকে নিয়ে ভাইরাল হয়। এটা 2000 কত সালের কথা, 2000 এরকমই 12-13 হবে। তখন সোলাইমান সুখন বাংলাদেশে হিট প্রাইম, এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রচুর প্রাইম হিট লোকজনকে নিয়ে কথা বলতেছি, যাদেরকে নিয়ে অ্যাপারেন্টলি কেউই কথা বলে না। আমার একটা পোস্ট তখন ভাইরাল হয়, একটা মিম পেজ আমার একটা পোস্টকে হইতেছে মিম হিসেবে শেয়ার করে। তো তারপর থেকে আমার দেখা মতে, তারপর থেকে সোলাইমান সুখনকে পচানো শুরু হয় এই বাংলাদেশে। তারপর যে জাফর ইকবাল খাটের নিচে লুকিয়ে থাকা একটা ভাইরাল ফ্রেজের প্রবর্তন আমি করি আমার লেখালেখির মাধ্যমে। তো দুঃখজনকভাবে আমার সেই ফ্রেজটা মাইর খেয়ে যায় হইতেছে ওই হুমায়ুন আহমদের হইতেছে গর্তে লুকিয়ে থাকার বিষয়টা যখন ভাইরাল হয়ে যায়। হুমায়ুন আহমদের বইয়ে উল্লেখ করেন জাফর ইকবাল গর্তে লুকিয়ে ছিল, তখন তারপর থেকে মানুষ সবাই গর্তে লুকিয়ে থাকা নিয়ে পচাচ্ছে জাফর ইকবালকে। বাট তার আগে কিন্তু খাটের নিচে লুকিয়ে থাকা নিয়ে পচানো হইতো, এবং সেই ভাইরাল ফ্রেজ আমি কয়েন করছিলাম। তো বাংলাদেশ এরকম অনেক কিছুই ভাইরাল, অনেক কিছুরই জনক আমি, কিন্তু ফলোয়ার কম হয়, মানুষ প্রকৃত হইতেছে মূল্যায়নটা পাই না আর কি, মানুষের কাছ থেকে মানুষ জানতে পারে না। তো যে পয়েন্টটা আমি করতে চাচ্ছি যে এদেরকে নিয়ে যে সোলাইমান সুখনের শেলটা আমি সম্ভবত সর্বপ্রথম বাংলাদেশে ভাঙতে শুরু করি। তো তখন যখন এগুলো নিয়ে কথা বলতাম, ধুন্দুমার গালি খেতাম। আপনাদের কাছে এখন শুনলে অবিশ্বাস্য লাগতে পারে যে সোলাইমান সুখনকে নিয়ে কথা বলে গালি খাইতেন। ওরে ভাই, কোন দেশে আছেন আপনারা? কি বললাম, আমি যখন সোলাইমান সুখনকে বচানো শুরু করি এবং কথা বলা এবং সমালোচনা করা শুরু করি, তখন সোলাইমান সুখন বাংলাদেশে পীর। যাই হোক, এটা বলতে চাচ্ছি যে আপনারা একটু দেরিতে ক্যাচ আপ করেন। সেই সোলাইমান সুখন এখন কোথায় গেলেন? পালায় আছেন, রাইট? আচ্ছা, আপনারা একটু দেরিতে ক্যাচ আপ করেন, যেই কারণে যেটা হয়, আমি যে কথাগুলো এখন বলতেছি আপনারা ঠিকই ক্যাচ আপ করবেন একটু পরে। অনেকে করেন, আমি বলছি আপনাদেরকে, ফ্রম টাইম টু টাইম ইনবক্সে এসে মেসেজ করে যে ভাই আপনাকে বুঝতাম না, আপনি সমালোচনা করতেন দেশের, ভালো লাগতো না, গায়ে প্রচণ্ড তৈল ছিল, ছাত্র ছিলাম, এখন চাকরিতে ঢুকছি, এখন সোগামারা খেয়ে ভুল বুঝতে পারতেছি, এখন নানান রকম হয়রানির শিকার হয়ে এখন ভুল বুঝতে পারতেছি। তো আপনাদেরকে কেন অপেক্ষা করতে হয় হয়রানি শিকার হওয়ার? আপনাদেরকে কেন অপেক্ষা করতে হয় হোগায় বাসটা ঢোকার? এটা আমি আবার বুঝতে পারি না। মানে ইন্টারনেটের যুগ, এখন আপনি হইতেছে মানে ইনফর্ম থাকবেন, আপনি ওয়াকিবহাল থাকবেন, আপনি কগনিজেন্ট থাকবেন, আপনি আর খবরাখবর পড়বেন, পড়ে জানবেন বাংলাদেশে কী হচ্ছে, ডেইলি ফুকফুল শুনবেন, শুনে জানবেন বাংলাদেশে কী হচ্ছে। আপনাকে কেন বাসটা আপনার পাছায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করতে হবে? গতকালকে যেমন লেগেছে যে ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য, ওনাদেরকে নিয়ে আমি সেই অনাদিকাল থেকে, আওয়ামী লীগের আমল থেকে, ফ্যাসিস্টদের আমল থেকে ওনাদের বিরুদ্ধে সমালোচনা করে আসতেছি যে ওনারা গুজব বা ওনারা মিথ্যা ছড়ান। না, ওনারা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ছড়াইছে, তখন এটা যারা বিএনপিপন্থী ছিল তাদের জন্য কোনো ইস্যু ছিল না, তারা এবং হাততালি দিছে, যত ইচ্ছা গুজব ছড়া, আওয়ামী লীগকে চিপায় রাখা যাচ্ছে। কিন্তু যেই লোকের স্বভাব চরিত্র গুজব ছড়ানো, তার স্বভাব কি বদলে যায়? তা তো বদলায় না। সো সরকার বদলাই গেছে, ওনাদের গুজব এখনও হচ্ছে বন্ধ হয় না। এখন যখন নিজেরা নিজেদের সাথে ঠোকাঠুকি লেগে গেছে, এখন ওনারা গুজব করতেছেন। এখন ইলিয়াস হোসেন ভিত্তিহীন ফাহাম আব্দুল সালামেরকে টাকা পাচার করে বিদেশ থেকে হইতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একটা ভিত্তিহীন কথা, ওনার 2-3 মিলিয়ন ফলোয়ার, কোনো তথ্য প্রমাণ কিছু না, একটা ভিত্তিহীন কথা ছড়াই দিল। এবং ওনার যে গোবর অডিয়েন্স, ওদের তার তথ্য প্রমাণ লাগে না, সুতরাং আগামী বহুদিন ওনার পোস্টের নিচে হইতেছে এরা পায়খানা করে দূষিত করে ফেলবে। এখন ফাহাম আব্দুল সালাম বুঝতে পারতেছেন যে এরা কাঁচরা। এখন ফাহাম আব্দুল সালাম এদের সমালোচনা করতেছেন,
এখন কেন সমালোচনা করতেছেন? আপনাদের সাথে শুরু হয় সমালোচনা করতেছেন, আপনাদের নিজেদের লোকের সাথে, আপনাদের নিজেদের দলের সাথে, আপনাদের সাথে, আপনাদের প্রতিপক্ষের সাথে যখন ওরা এক্স্যাক্টলি একই আচরণ করছে, এক্স্যাক্টলি এই মিথ্যাচারগুলো ওরা করে গেছে, তখন ইধার আপনারা কনফার্মেশন বায়াসের জায়গা থেকে দেখতে পান নাই, অথবা আপনাদের চক্ষু হইতেছে কানা দেখে দেখতে পান নাই। কী কারণ সেটাই আমার ধারণা, এটা কম্বিনেশন অফ অল দ্য ওয়ার্স্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড। দেখতে পান নাই, সমালোচনা করেন নাই, তখন একমাত্র আমি সমালোচনা করে গেছি, পছন্দ হয় নাই। তো এই জন্য বললাম আমার সমাধান আপনাদের ভালো লাগবে না। আমার সমাধান সেই আওয়ামী লীগের আমল থেকে শুরু করছি আমি, যে গুজববাজদেরকে থামান। এই গুজববাজরা দেশের মধ্যে একটা দাঙ্গা লাগাবে, একটা দাঙ্গা কিন্তু প্রায় লেগে গেছিল প্রায়। কিভাবে আমরা এই দাঙ্গা থেকে বের হয়ে আসতে পারছি, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এটা একটা আউটলায়ার ছিল। প্রতিবার এরকম ঘটনা ঘটবে, এই আশা নিয়ে বসে থাকলে হবে না। আর কিছু না হোক, একটা লোক পিটে মারবে এরা রাস্তায় কখনো। প্রথম আলোর অফিসের সামনে গিয়ে যে একটা তামাশা শুরু করছিল, এরা যেরকম একজনকে টার্গেট করে শুরু করে, এরা কবে কার পেছনে লেগে যাবে এবং সেই লোকের রাস্তায় পিটে মারবে, তারপর আপনারা আমার সাথে একমত হবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে ওরে বাবা, ফখরুল ইসলাম এদেরকে অনেক আগে আইডেন্টিফাই করছে, ভুল কিছু আইডেন্টিফাই করেন নাই। তো এই জন্য সমাধান আলোচনা করবো না, সমাধান আলোচনা অনেক করছি, সমাধান আপনাদের পছন্দ হবে না। আপনারা অসভ্যতার সাইকেলে ঘুরপাক খাইতে থাকেন। আওয়ামী ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, এখন আপনারা সর্ব জায়গায় অ্যান্টি ফ্যাসিজম, কি জানি ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব মারানিদের চলতেছে। তা আমি এখন এটা বলি, আপনাদের পছন্দ হচ্ছে না বিপ্লব মারানি বলায়। অলরেডি কিন্তু বিপ্লব মারানিরা আপনাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে কি করছে, সাইবার বুলিং অ্যাক্ট করছে। একেবারে কপি পেস্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কপি পেস্ট। ওটা বরং আরও খারাপ। সাইবার বুলিং অ্যাক্ট যেটা প্রপোজ করছে ওটা বরং আরও খারাপ, একেবারে চরমতম অ্যাবস্ট্রাক্ট। যে কেউ যদি কি ডিপ্রেসড হয়, কারো যদি মানসিক ক্ষতি হয়, আপনার সমালোচনার কারণে কেউ যদি মানসিক ক্ষতি সাধন হয়, তাহলে আপনাকে ভৈরা দেওয়া যাবে। তো বুঝতেই পারতেছেন এটা কী হবে। এখনও তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। যখনই দলীয় পান্ডারা ক্ষমতায় আসবে, আপনি যে কোনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে যে কোনো ইন্ডিভিজুয়ালস, পিপল অফ ইন পাওয়ার অফ পজিশন এবং অথরিটি সমালোচনা করবেন, আর হইতেছে সে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে হয়েছে বলে জেলে ভরে রাখবে। আপনি যাদের সমালোচনা করবেন, যে তথাকথিত ইউটিউবারগুলা, ইনফ্লুয়েন্সারগুলো, ফেসবুক ইউটিউবের সোলামান শিখুন, আরিফার হোসেন, এদের যেহেতু সরকারের সাথে উঠবস কুশল ইয়াহিয়া, এরা আপনাকে মামলা করে দিয়ে জেলে ভরে রাখবে। নাও আমরা আমাদের আসল আলোচনায় আসি। এতক্ষণ যা করছি এটা নকল আলোচনা না, ওইটাও আসল আলোচনা। এই যে ইনফ্লুয়েন্সারগুলো, আপনাদের যদি ধারণা হয়ে থাকে সুখন পালায়ে গেছে এবং আরও যত রকম ইনফ্লুয়েন্সারগুলো ছিল, ইউটিউবারগুলো, এগুলো চুপচাপ হয়ে গেছে বা ভোল পাল্টে এখন সরকার এই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী হয়ে উঠছে, ফ্যাসিবাদের সমালোচনা করে ফাটাই ফেলতেছে, দুশ্চিন্তা করবেন না, বাংলাদেশে কিছুই বদলায় নাই। সেই আগের জিনিস আরও কিছু ইউটিউবার, কিছু গুজববাজ, কিছু কি ইনফ্লুয়েন্সার হইতেছে, কি জানি বলে আপনার, এগুলা ইনফ্লুয়েন্সার কিছু তৈরি হবে, হয়ে আবার নতুন সরকারের সাথে মিলেমিশে ওট বস করে এবং আবার সেই একই বাংলাদেশ পয়দা করে ফেলবে। সেটা আমাদের আলোচনার বিষয় অ্যাকচুয়ালি, সেটা আমরা এখন আলোচনা করে দেখতে যাচ্ছি। তো সরকার পরিবর্তনের পর সাথে সাথে হইতেছে লাইফ স্প্রিং প্রতারক চক্রের প্রত্যেকে বের হয়ে পুরা জুলাই মাসটা কুশল, ইয়াহিয়া, সুষমা রেজা, এরা প্রত্যেকে খামোশ মেরেছিল। তো কি একটা উৎকট কুৎসিত কদাকার দৃশ্য ছিল, অশ্লীল দৃশ্য ছিল। জুলাই মেসাকারের সময়, এই জুলাই আন্দোলনে বাংলাদেশে এমন একটা মানুষ নাই যে মুখ খোলে নাই। এই আন্দোলনটা সফল হয়েছে একমাত্র এই কারণে যে বাংলাদেশের প্রত্যেক সেনা পেশাজীবীর মানুষ মুখ খুলছে। রিপিট করতেছি, এটা আমরা সকলের চোখের সামনে দেখা। এই কারণে আর্মি একটা পজিশন নেওয়ার সুযোগ পাইছে, মোরাল পজিশন নেওয়ার। এর আগে কখনোই কোনো রাজনৈতিক আন্দোলন, বিএনপির, জামাতের লোকজন শত শত মানুষ প্রাণ দিছে, কিচ্ছু হয় নাই সরকারের। এবার হয়েছে সাকসেসফুল কেন হয়েছে, সকল পেশাজীবী মানুষ নেমে আসছে। তখন আমি ফেসবুকে লেখালেখি করছি যে মিডিয়ার লোকজন নেমে আসায়, ফেসবুকের মধ্যে যে কি জানি বলে আপনার সাইদ আবদুল্লাহ, সে হইতেছে এখন সেটা তো অনেক ফলো, সে বিশাল পোস্ট দিছে যে মিডিয়ার এদেরকে দৌড়ানি দিতে হবে, হ্যাঁ এরা ভুল পাল্টাই দিচ্ছে, এরা ফ্যাসিবাদের পক্ষে নামছে। তখন সাইদ আবদুল্লাহ কিন্তু লিখছিল এরা নাকি আওয়ামী লীগের পক্ষে নামছে। তারপর পিনাকি ভট্টাচার্য কিন্তু এই জুলাই আন্দোলনের একদম শুরুর দিকে পোস্ট দিছিল যে এটা রয়ের ষড়যন্ত্র হইতেছে, ওনার কি জানি বলে ভারত বয়কট আন্দোলন থেকে দৃষ্টি ঘুরাইতে। সচিবালয় নিয়ে কি একটা পান্ডামিরা, সবাই আমার পোস্ট নিচ্ছে, আপনি সচিবালয় নিয়ে কিছু বলেন না কেন? আপনি অপেক্ষা করতেছিলাম, মিনিমাম 2-3 অ্যাঙ্গেল না হলে আমি কথা বলি না। মিনিমাম 2-3 অ্যাঙ্গেল লাগবে আমার একটা কমেন্ট করতে হইলে। আমি সেই অ্যাঙ্গেলটা খুঁজে পাচ্ছিলাম না। আমার কাছে সচিবালয়ের আগুন নিয়ে একটা শুধুমাত্র অ্যাঙ্গেল ছিল যে বিল্ডিংয়ের 2 মাথায় আলাদাভাবে আগুন লাগছে। এটা খুবই খুবই কিউরিয়াস এবং খুবই সন্দেহজনক যে একই সময় বিল্ডিংয়ে 2 মাথায় কেন আগুন লাগবে। সো দ্যাট একটা অ্যালোন একটা ইন্ডিকেশন ছিল এটা একটা সাবোটাজ, এটা একটা ষড়যন্ত্র। এই একটার ভিত্তিতে কনক্লুড করতে পারতেছিলাম না, কারণ হ্যাঁ হইতে পারে, অ্যাক্সিডেন্টালি বিল্ডিংয়ে 2 মাথায় আগুন লাগতেই পারে, লাইকলিহুড কম কিন্তু হইতেই পারে। তো আমি অপেক্ষা করতেছিলাম যার একটা কোনো প্রবাবিলিটি পাই কিনা, পাচ্ছিলাম না, এই জন্য আমি মুখ বন্ধ রাখছি। কিন্তু এদের গুজববাজরা এসে অলরেডি কিন্তু গুজব টুজব ফাটাই ফেলছে। এখন আমরা আজকে জানতে পারতেছি যে সচিবালয়ে আগুন লাগছে, সিসিটিভি ফুটেজ রিলিজ করছে সরকার যে এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। নাও এমন কি হইতে পারে না সরকার স্টিল এটা সাবোটাজ ছিল বা সরকার লুকানোর চেষ্টা করতেছে বা উঠে আসে না? হ্যাঁ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু কনস্পিরেসি থিওরি হবে আমাদের লাস্ট রিসোর্ট। আমাদের প্রথম ব্যাখ্যা করার চেষ্টা করব কিভাবে জিনিসটাকে প্লজিবলি রিজনেবলি ব্যাখ্যা করা যায়।
লাস্ট রিজোর্ট হইতেছে কনস্পিরেসি থিওরি। আর এই গোবরদের ফার্স্ট গো টু স্ট্র্যাটেজি হইতেছে কনস্পিরেসি থিওরি, এবং এরা দিনের পর দিন থিওরি দিয়ে যায়, সব ভুল হয়। তো আমরা এটা নিয়ে কেন আলোচনা করতেছি? এটা নিয়ে আলোচনা করতেছি কারণ এরা মিলে এমন একটা দেশ তৈরি করছে যে এই দেশটা একটা অসভ্য দেশ, কিন্তু সেটা আবার আপনারা বলতে দিবেন না। এই দেশের মূল সমস্যা, আপনারা বলেন সমস্যার সমাধান নিয়ে কথা বলতে, এই দেশের মূল সমস্যা হচ্ছে এটা একটা অসভ্য দেশ। আপনারা তো যে কোনো সমস্যার যে বলে যে সলভিং এনি প্রবলেমের ফার্স্ট স্টেপ হইতেছে রেকগনাইজিং দ্য প্রবলেম। আপনারা এটা একটা অসভ্য দেশ, এটাই যদি রেকগনাইজ না করেন, আপনারা বিশ্বের সেরা এই সেই সারা বছর বইলা বেড়ান, তো সমস্যার সমাধান করবেন কীভাবে? আপনাদের তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এই দেশ কেমনে সারাবেন আমি এটা আগা মাথা খুঁজে পাই না। আপনাদের ধারণা ফ্যাসিবাজ বিরোধী মৎসব চলতেছে এবং তাতে করে দেশ একবারে সভ্য হয়ে যাচ্ছে। তো এই জন্যই বললাম আপনাদের সাথে আমার মিলবে না, আপনারা ফ্যাসিবাদ দমন করতে থাকেন। তো যেটা বলতেছিলাম, এই যে দেশের মধ্যে একটা কালচার, এরা এই গুন্ডা পান্ডাগুলাকে এরা সবাই চারপাশ থেকে মিলেমিশে হইতেছে প্রভাব করে। তো যেটা এই যে জুলাই আন্দোলনের সময় এরা সবাই খামোশ মেরেছিল। সুষমা রেজাকে এই আলোচনা থেকে বাইরে রাখতেছি, সামনেও হয়তো রাখবো, কারণ সুষমা রেজা যদিও প্রচুর আকাম করছে বিগত সরকার আমলে, উমুকের নামে মামলা দেয়, তারপর কি জানি বলে বাটপার আমিনকে করে প্রটেক্ট করে হইতেছে, ভাওতাবাজি পোস্ট দেয়। ওনার শ্বশুরের নামে যখন আলোচনা উঠে আসে, ওনার শ্বশুরকে নিয়ে সারা ছাত্ররা সবাই এক বাক্যে যে এই ভদ্রলোক খুবই এই অবস্থা, ভদ্রলোকের, ওকে ফাইন, আমার শ্বশুরের যদি এই লিমিটেশন থাকে তাহলে আমি এটা নিয়ে মুখ বন্ধ রাখি, আমার তো এটা ডিফেন্ড করার দরকার নাই। আমার তো এটা এসে কি ষড়যন্ত্র, বাবার বয়সী মানুষের বিরুদ্ধে ছাত্ররা এই ভাষায় কেন কথা বলবে, এই দেশ, এইসব কথা বলার তো প্রয়োজন নাই। তো এগুলো অনলি শোজ, এদের ক্যারেক্টার শো করে। যাই হোক, সুষমা রেজা এগুলো টাইম টু টাইম করছেন, তাও আলোচনা বাইরে রাখতেছি কারণ উনি এখন আর ওদের সাথে নাই, যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, সম্ভবত ভুল জানি না, ব্যক্তিগত অনেক কিছু জানি, সেগুলো অপ্রাসঙ্গিক। কিন্তু যেই পয়েন্টটা তখন আলোচনা করছি, এই বিষয়গুলো যখন এই প্রতারক চক্রকে নিয়ে আলোচনা করছি, যে এরা মিলেমিশে, এরাই হইতেছে বাংলাদেশ আজকে এইরকম, এই সাম্রাজ্য যে একটা তৈরি করছে, এখানে একটা চামবাজির কালচার, তেলবাজির কালচার, ভোল পাল্টানো, সরকার বদলাইলে সাথে সাথে ভোল পাল্টে ফেলা, তারপর সেই ফ্যাসিবাদীদেরকে, ফ্যাসিস্টদেরকে হইতেছে এস্টাবলিশ করা, ফ্যাসিস্টদেরকে হইতেছে রিহ্যাবিলিট করা, এই কাজগুলো এরা প্রত্যেকে করে আসছে। সেটাই আমরা এখন দেখবো এবং আলোচনা করবো। সরকার বদলের পর সাথে সাথে যে জুলাই আন্দোলনে এরা প্রত্যেকে মুখ বন্ধ রাখছে, এরা সকলে সাথে সাথে 5 তারিখে না 6 তারিখে বের হয়ে সুষমা রেজা পোস্ট দিল, আমিন পোস্ট দিল, কুশল পোস্ট দিল। মানে মানুষের লজ্জার একটা মিনিমাম চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, পোস্ট দেওয়ার পর থেকে শুরু হয়ে গেল বাবারে বাবা ফ্যাসিবাদ নিয়ে এদের পোস্ট। আরে ভাই, এতদিন কই ছিলেন আপনারা? এতদিন তো ফ্যাসিবাদের সাথে ওঠ বস বট ওঠ সব করছেন, এবং জনাব কুশলের বাবাও এইসব করে বেড়াইছেন, সেটা এখন আমরা দেখবো। জনাব কুশলের মতোই ভোল পাল্টে এখন আবার এই শিবিরে ঢুকে যাচ্ছেন, সেটাও আমরা এখন দেখবো। তো জনাব কুশল আমরা দেখছি নির্বাচনের পর সাথে সাথে হইতেছে ভোল পাল্টে কি ফ্যাসিবাদ বিরোধী পোস্ট, এবং ঘুরে ঘুরে সেলফি তোলা, ইয়ের সাথে ফাহাম আব্দুল সালামের সাথে সেলফি তোলে, তারপর ওই যে ভদ্রমহিলা রাজনীতির নামটা ভুলে গেলাম, ওনার সাথে আপনারা জানেন কি বলতেছি, সেলফি তোলে। এখন বিএনপি হয়ে গেছেন, এখন বিএনপি জামাত হয়ে যাবেন সামনে। সারা জীবন বাংলাদেশ এগুলো দেখে শুনে আসছি যে মানুষ এভাবে করে টিকবাজি নেয়, ভোল পাল্টায় হইতেছে, যখন যে ক্ষমতায় থাকে তাদের কোলে ঢুকে মিশিয়ে সেখানে পান্ডামি শুরু করে দেয়, একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। শুরুর দিকে এগুলো আমি বিশ্বাস করতাম না যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ এইভাবে 360 ডিগ্রি ডিগবাজি মারে। লাইক একটা তো চক্ষু লজ্জা বলে কিছু থাকে, বড় হয়েছি চোখের সামনে এগুলো এত দেখছি, এখন বুঝি মানুষ যে কথাগুলো বলে যে ডিগবাজি মারা বাংলাদেশে, এটা কি, এটা কি মিন করে, এটার সিগনিফিকেন্স কি। ঢাকা ইউনিভার্সিটিতে আমার নিয়োগটা নিয়ে যেই স্যার আচ্ছা বলতেছি আর কি, স্যার ঝামেলা করছেন, একটা মাফিয়া সন্ত্রাসী, ওনার সারা বাংলাদেশের যে ওনাকে নিয়ে তখন ওই যে প্রিসিলার চ্যানেলে আলোচনা করছি আলাদাভাবে। তো সারা বাংলাদেশ উনি যখন যেখানে গেছেন, উনি এক বিশাল অপার বিস্ময় হয়ে নিজেকে উপস্থাপন করছেন। ডুয়েটে ছিলেন, ডুয়েটের ছাত্র আন্দোলন করে ওনাকে জুতাপেটা করে ইউনিভার্সিটি ছাড়া করছে। উনি একটা মাফিয়া সন্ত্রাসী আর কি। যখনই আমি ভিসি স্যারের বাসায় যেতাম, আরফিন সিদ্দিকী রাত 12টা 1টা দেখতাম ওই লোক গিয়ে বসে আছে। তারপর এই লোকের যন্ত্রণায় ভিসির অফিসে গেলাম, আরফিন সিদ্দিকীর অফিসে গেলাম, আমার ওই নিয়োগটার সময় যখন এরা ঝামেলা করতেছিল, ভিসির অফিসে গেলাম দুপুর এরকম 1টা-2টার দিকে, যে রাতে যখনই যাই এই লোকের যন্ত্রণায় কথা বলতে পারি না, এখন নিশ্চয়ই পারবো। আল্লাহর কি কুফা, দুপুর 1টা বাজে ওনার অফিসে গেছি, ভিসির সেইখানেও গিয়ে দেখি ওই লোক উপস্থিত। তাহলে এই লোকে সারা দিন রাত 24 ঘন্টা ভিসির অফিসে বসে থাকে, এবং এই লোক ছিল আওয়ামী লীগের আমলে বিশাল পান্ডা। তো পরে শুনতেছি যে এই লোক নাকি বিএনপির আমলে বিএনপি করতো, এখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসা ডিগবাজি মেরে এত বড় ডিগবাজি মারছে, এখন আওয়ামী লীগের বিশাল পান্ডা, এর যন্ত্রণায় সারা ক্যাম্পাসে সবাই অস্থির। তো এগুলো শুনলে আগে বিশ্বাস হইতো না যে এইভাবে কিভাবে সম্ভব, এত বড় আওয়ামী লীগের পান্ডা সে বিএনপির আমলে পান্ডামি করছে, মানে এটা কেমনে সম্ভব। তো এগুলো এত দেখছি চোখের সামনে, এখন
এই জন্য বলি যে সোনার বাংলা একটা অপার বিশ্ব, এখন আর কোনো কিছুই বিস্মিত করে না। আমরা যদি ফিরে আসি জনাব কুশলের বাবার ব্যাপারটা নিয়ে, গতকালকে আমাকে একজন জানাইলেন মেসেজে বোধহয় বা ইনবক্স কমেন্টে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে যে আগুন লাগছে এটার ব্যাপারে যে একটা তদন্ত করতেছে কমিটি, সেইখানে ইয়াহিয়া আমিনের বাবা আছে। তো উনি ভুল বলছিলেন আমাকে, ইয়াহিয়া আমিনের বাবা আছে। আচ্ছা, ভালো কথা। তো তারপর আমি সেখানে দেখতে গেলাম ছবিগুলো, দেখে ও না উনি ভুল বুঝছেন, ইয়াহিয়া আমিনের বাবা না কুশলের বাবা। তো ইয়াহিয়া আমিনের ব্যাপারও শুনছি ওনারাও হইতেছে এরকম নাকি লিঙ্ক টিঙ্ক, ওনারা ধরুন যেটা আপনাদেরকে বাংলাদেশে বলছি, বাংলাদেশে কোনো ভদ্রলোক বাংলাদেশে থাকতে পারে না, কোনো ভদ্রলোক বাংলাদেশে ভালো কিছু করে খাইতে পারে না। ওই লিঙ্ক করে ছ্যাবলামি ছাগলামি করে ডিগবাজি মেরে বাংলাদেশে থাকতে হচ্ছে। যাদের আত্মসম্মান বোধগুলো লাগে এগুলো করতে পারে না, এরা দেশ ছেড়ে পালায় অথবা চুপচাপ থাকে দেশের মধ্যে একদম কোনো রকমের জীবন পার করে। আর যেগুলো আত্মসম্মান বোধ নাই ছ্যাবলা, সেগুলো হইতেছে এগুলো করে হইতেছে যেতে হবে বহুদূর। হ্যাঁ, চাটাচাটি করে যেতে হবে বহুদূর, বাংলাদেশে যারাই ভালো করে যেতে হবে বহুদূর। ওই ছবিটা দেখলাম, দেখে তো আমি বিস্ময়ে হতবাক যে আসলেই তো কুশলের বাবা এখানে ঢুকে পড়ে বসে আছেন। বিষয়ের জায়গাটা যেটা হচ্ছে যে আপনি সরকারি পর্যায়ে কোনো কাজ করতে গেলে তো আপনি খুবই সিলেক্টিভ না হলে, সিলেক্টেড না হলে আপনি অতদূর যাওয়া যায় না। তো মানলাম হইতে পারে ওনার যোগ্যতার কারণেই উনি গেছেন, যোগ্যতার কারণে আর বাংলাদেশের সকল কিছু ছাপায় উনি ওখানে চলে গেছেন। আবার এমনও হইতে পারে যে যেহেতু নতুন সরকার আসছে, গুন্ডামি পান্ডামি কিছুটা কমে আসছে, সুতরাং উনি কিছুটা নিউট্রাল গ্রাউন্ড পেয়ে ওখানে গেছেন, হইতে পারে। কিন্তু লাইক ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি সম্ভাবনা পুরোপুরি ধরে রাখছি, চিয়ে রাখছি যে না, এই ভদ্রলোক মানে কত সরকার আমলে বেশ মানে মিচকামিবাজি এগুলো করছে বলে আমার একটা ধারণা ছিল। কারণ এখন ওনার ছেলেরা এগুলো করে বেড়াইছে দেখছি, এরা তো এই সারা বছর সরকারের সাথে উঠবস। সো আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু ধরে নিছি যে উনি এখন পোল্টি মেরে এই সরকারের সাথে ঢুকে যাচ্ছেন। তারপর আমাকে একজন ইনবক্সে আমাকে যখন কিছু শেয়ার করলেন, কিছু ইন্টেলিজেন্স শেয়ার করলেন, তখন আমি আচ্ছা ঠিক আছে, তার মানে আমি ভুল ছিলাম না। খালি ভদ্রলোক বলে হইতেছে অনলাইনে এসে থিওরি মেরে দিই না, কোনো তথ্য প্রমাণ ছাড়া, এই কারণে মুখ বন্ধ রাখছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভুল ছিলাম না। এখানে দেখেন যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি মহোদয়কে সংবর্ধনা দিয়ে বেড়াচ্ছেন জনাব কুশলের বাবা। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনটা, এটা যদি আপনার ইনিউমারেট করতে সমস্যা হয় তাহলে বলে দিই, 2024 সালের নির্বাচন। 2029 সালে ফ্যাসিস্ট আর একটা নির্বাচন করে ফ্যাসিজম চিরস্থায়ী পাকাপোক্ত করছিল না, সেই নির্বাচনে শেষ হইতে না হইতে এই ফ্যাসিস্টদেরকে রিহ্যাবিলিটেট করতে এবং এস্টাবলিশ করতে দৌড়িয়ে চলে গেছে জনাব কুশলের বাবা। ভোলা সমিতি ঢাকার উদ্যোগে সংবর্ধনা দিয়ে বেড়াচ্ছে এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি জাতীয় নেতা জনাব তোফাল আহমেদ এমপিকে আজীবন সম্মাননা প্রদান করে বেড়াচ্ছে ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে। না, আপনারা বাংলাদেশে জানেন এইসব কাজ কারা করে বেড়ায়, এইসব ফান্ডামি কারা করে বাংলাদেশে, এটা আপনাদের কাছে আশা করি নতুন করে ব্যাখ্যা করতে হবে না। যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চায়, যারা বিভিন্ন রকম, কোনো ভালো ভদ্রলোক এগুলোর মধ্যে থাকে না। বেসিক্যালি দ্য পয়েন্ট বি, কোনো ভালো ভদ্রলোক থাকে না। নাও জনাব কুশলের বাবা এবং কুশল ইয়াহিয়ারা জামাতি বলে আমার একটা ধারণা ছিল এদেরকে দেখে। তো গত সরকার আমলে এরা কীভাবে রাজ করছে, আগেন ডিগবাজি মারা এরা পারে। বাংলাদেশে যারা সফল তাদের চরিত্রে এটা আছে, বা যাদের চরিত্রে এটা আছে তারা সফল। সো তারা পারে, তারা জামাত হোক আর যাই হোক, যেই জামাতের নেতাদেরকে এইভাবে করে হত্যা করলো, সেই জামাতের প্রচুর লোকজন কিন্তু গত আওয়ামী লীগের আমলে বিশাল তেলবাজি করে। আপনারা যদি না জেনে থাকেন জেনে রাখেন, আর অনেকে তো হয়তো জানেন, জামাতের লোকজন গত সরকারের সাথে উঠবস করে প্রচুর সুযোগ সুবিধা নিছে। এদের কোনো নীতি নৈতিকতা, কোনো বুকপিট নাই। বাংলাদেশে আপনি যত স্লাইমি হইতে পারেন, কত স্লাইমি হইতে পারবেন, কত চিপকায় খালি সব দলের মধ্যে ঢুকে যেতে পারবেন, কত ছ্যাবলামি করতে পারবেন, কত তেলবাজি করতে পারবেন, কত নির্লজ্জ বেহায়া হইতে পারবেন, কত আত্মসম্মানহীন হইতে পারবেন, দ্যাট উইল ডিকটেট অ্যান্ড দ্যাট উইল ডিসাইড এই দেশে আপনি ভালো করবেন কি করবেন না। তো তারই ধারাবাহিকতায় এই ভদ্রলোক হইতেছে 2024 নির্বাচনে বিজয়ী এমপিদেরকে সংবর্ধনা দিয়ে বেড়াচ্ছে, তোফায়েল আহমদকে আজীবন সংবর্ধনা পুরস্কার দিয়ে বেড়াচ্ছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুবই সিলেক্ট লোক। এখানে এমন না যে শত শত মানুষের মধ্যে উনি দাঁড়ায় আছেন, হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়ায় আছেন, 50 জনের মধ্যে দাঁড়ায়, তা না, 5, 6, 8, 10 জন মানুষের মধ্যে এই ভদ্রলোক সম্মাননা দিয়ে বেড়াচ্ছেন। এবং সেই লোক, সরকার পরিবর্তন হইলো যেখানে ঘুরে ঘুরে এখনকার কি জানি বলে অ্যান্টি ফ্যাসিবাদ করা হচ্ছে, বিদূরিত করা হইতেছে গত সরকার থেকে, গত প্রশাসন থেকে, গত সরকারের আমল থেকে। সেই ফ্যাসিবাদদেরকে যারা স্টাবলিশ করছে, রিহ্যাবিলিটেট করছে, উঠবস করছে, যাদের কাছ থেকে সুবিধা নিছে, তারাই এখন আবার দুর্দান্ত প্রতাপে চারপাশে ছড়ায় পড়তেছে, সরকারি প্রজেক্টে ঢুকে যাচ্ছে, কাজকর্ম করতেছে। আমি টু বি ভেরি অনেস্ট, আমার এটা নিয়ে ইস্যু আছে এবং নাই। যেটা বললাম যে বাংলাদেশের এই অসভ্যতার কালচার থেকে আমাদেরকে বের হইতে হবে, আমাদের নিড টু স্টার্ট সামওয়্যার। নাও সবাইকে যদি আমরা সারা জীবন যদি এগুলো করতে থাকি, তাহলে আবার আওয়ামী লীগে সেগুলো করবে, তো এই সাইকেল ভাঙবে না। তো সাইকেলটা থামানোর জন্য আমি যেটা বলছি যে যারা ফৌজদারি অপরাধে জড়িত ছিল, তাদের ছাড়া অন্যদের বিচার করা, এই করা, হ্যারাস করা, বা এই কালচারটা যত মিনিমাম রাখা যায়, এটা যদি আমরা মিনিমাম না রাখি, তাহলে আওয়ামী লীগ একদিন ক্ষমতায় আসবে, এসে তারা একই কাজ আবার পান্ডামি, আবার এই দৌড়াদৌড়ি শুরু হবে দেশে। এই জিনিসটা আমাদেরকে থামাইতে হবে, কোথাও একটু উদারতা প্র্যাকটিস করতে হবে। না এটা বললে অনেকে বলবে যে যাদের পরিবারের ক্ষতি হয়েছে তাদেরকে উদারতা প্র্যাকটিসের কথা বললে লাভ নাই। হ্যাঁ, সেটা আমি জানি, এই কারণে তো আমরা যেটা বলছি, একটা আলোচনা করছিলাম ডেডিকেটেড, যে শেখ হাসিনা কি মানসিকভাবে উনি কি স্টেবল কিনা, উনি কি
প্যাথ কিনা, লাইক ওনার পুরো পরিবার নৃশংসভাবে হত্যা হয়েছে, উনি সম্ভবত স্টেবল মেন্টাল স্টেটে নাই, সুতরাং ওনার দেশ পরিচালনা করা উচিত না। যাদের পরিবার নির্যাতিত নিগৃহীত হয়েছে গত সরকারের সময়ে, তারা তারা স্টেবল মেন্টাল স্টেটে নাই, তারা প্রচণ্ড জিঘাংসু হয়ে আছে। তাহলে তাদেরকে হইতেছে দেওয়া যাবে না, তাদেরকে হইতেছে রাষ্ট্র পরিচালনায় আনা যাবে না, তাদেরকে বিভিন্ন দায়িত্বের জায়গাতে আনা যাবে না। আনলে তারা জিঘাংসু হয়ে তারা তাদের বিবেক দিয়ে কাজ করবে না, আবেগ দিয়ে কাজ করবে। হ্যাঁ, সেটা না বলছেন আমার কোনো কারণ নাই, সেটাই হইতেছে আমার পয়েন্ট, যে যারা জিঘাংসু, যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে আপনার ওই যে সাইডলাইনে রাখেন, সাইডলাইনে রেখে ভদ্র সভ্য লোকদেরকে দিয়ে দেশটা চালান। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, আপনারা সমাধান শুনতে চান, এই জন্য বারবার সমাধানের পথে চলে যাচ্ছি, কিন্তু সেটা আবার পছন্দ হবে না আপনাদের। তো যেটা বলতে চাচ্ছি, ধরেন কুশলের বাবা, উনি যে মনে করেন গত আওয়ামী লীগের আমলে চামবাজি তেলবাজি করা, উঠবস করা হইতেছে, ফ্যাসিস্টদেরকে হইতেছে রিহ্যাবিলিটেট করা, এস্টাবলিশ করা, ফ্যাসিস্টদের সাথে উঠবস করা, নির্বাচন শেষ হইতে না হইতে ফ্যাসিস্টদেরকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া, মাননীয় নির্বাচিত এমপি এদেরকে রেকগনাইজ করা, মানে এই ফ্যাসিস্টদেরকে দাঁড়াইতে তো এরা সাহায্য করছে, এটা দেখতেই পাচ্ছেন। এবং কুশল ইয়াহিয়া এরা ফ্যাসিস্টদের সাথে বস করা, মানে ওকে ফাইন, নতুনভাবে বলতে হবে না। তো সেই ফ্যাসিস্টদের আমলে যারা ফ্যাসিস্টদের এনাবলার ছিল, ফ্যাসিস্টদের কাছ থেকে যারা সুবিধা ভোগ করছে, তারা এই বিপ্লবের দেশেও তারাই সুযোগ সুবিধা ভোগ করবে, তারাই এগুলো করে যাবে। এই কেমন বিপ্লব? অ্যাগেন, সেটা নিয়ে আমার ইনহেরেন্টলি সেভাবে ইস্যু নাই, মেনে নিতে আমি এতটুকু উদার হইতে রাজি আছি বৃহত্তর স্বার্থে। কিন্তু এখানে পার্থক্যটা যে জায়গাতে, আমি বলছি যে আপনি পারসিকিউট করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে বিচারটা যত মিনিমাম রাখেন, কিন্তু সুযোগ সুবিধা দেয়া এটা কিন্তু কারো কোনো রাইট নেই, এটা একটা প্রিভিলেজ। যেমন কুশলের বাবা, যিনি একজন ফ্যাসিস্ট এনাবলার ছিলেন, এবং কুশলরা যারা ফ্যাসিস্ট এনাবলার ছিল, তাদেরকে আপনি পারসিকিউট না করেন, তাদেরকে যদি পারসিকিউট করেন সেটা আমি সমর্থন করবো না নেসেসারিলি, ডিপেন্ডস অন তাদের অপরাধের মাত্রা। রাজনৈতিক কথা বলতেছি, ওই যে প্রতারণা করে বেড়াইছে, ওইটার বিচার হইতে হবে, ওইটার বিচারের ব্যাপারে মাপ নাই। রাজনৈতিক কোনো কারণে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক পারসিকিউশনটা মিনিমাম রাখতে পারলে সেটার প্রতি আমার সমর্থন আছে। কিন্তু ওই যে ভিসার মতো যেটা আলোচনা করি আর কি, যে ধরেন আমেরিকার ভিসা আমেরিকা যখন ব্যান করছে, ভিসা পাওয়া কিন্তু আমাদের রাইট না, আমাদের প্রিভিলেজ। সুতরাং আমেরিকা চাইলে এটা ব্যান করতে পারে, কিন্তু কোনো মানবতা বিরোধী কাজ আবার চাইলে আমেরিকা করতে পারে না, সেটা সকলের রাইট, সেটা প্রিভিলেজ না। সো একইভাবে এই সরকারের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত টিমের কারো চান্স পাওয়া, সেটা তার রাইট না, সেটা তার প্রিভিলেজ। বাংলাদেশে হাজার হাজার লোক আছে, সরকার চাইলে যে কাউকে নিতে পারে, নির্দিষ্ট করে কাউকে নিতেই হবে এমন কোনো দায় কিন্তু নাই। তাহলে কেন ফ্যাসিস্ট এনাবলারদেরকে নিতে হবে? তাহলে কেন ফ্যাসিজমকে যারা শক্তপোক্ত করলো, এরা আবার ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর এরা আবার এই দেশে হইতেছে চোরে পড়ে খাবে? এটাতে আমার সমর্থন নাই। আশা করি ভেঙে বিষয়টা বুঝাইতে পারছি যে কোনটাতে আমার সমর্থন আছে এবং কোনটাতে আমার সমর্থন নাই। আজকে কোনো রাজনৈতিক কারণে এদেরকে যদি পারসিকিউট করা হয়, কুশলদেরকে, ইয়াহিয়া আমিন প্রতারক চক্রকে, সেটার মধ্যে আমার সমর্থন নাই। কিন্তু তারা যে অপরাধ করছে, অরাজনৈতিক প্রতারণা করা, সেইটার ব্যাপারে এদের প্রসিকিউট করা হলে সেটাতে আমার সমর্থন আছে। আজকে কুশলের বাবাকে যদি কোনো রাজনৈতিক কারণে পারসিকিউট করা হয়, কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা দেয়া যেটা কোনো রাইট না, প্রিভিলেজ, সেটাতে আবার আমার সমর্থন নাই। কিন্তু আমি সেগুলো নিয়ে বেশি কথা বলতেও চাই না, এগুলোতে আমার আগ্রহ কম, বাংলাদেশের পান্ডামিতে আমার আগ্রহ কম। আমি যে কারণে আলোচনাটা করতেছি, যেটা দেখাইতে আলোচনা করতেছি, এই দেশের কালচারটা, এই দেশের সংস্কৃতিটা, এই দেশে ভালো ভদ্রলোকরা আজীবন দৌড়ের উপর থাকবে এবং সুবিধাবাদী চামবাজগুলো আজীবন রাজ করে যাবে। এই সুবিধাবাদীরা ফ্যাসিস্টের আমলেও রাজ করে, এই সুবিধাবাদীরা অ্যান্টি ফ্যাসিস্টদের আমলেও রাজ করে, এই সুবিধাবাদীরা বিপ্লবীদের আমলেও রাজ করে, এই সুবিধাবাদীরা প্রতি বিপ্লবীদের আমলেও রাজ করে। ডক্টর মাকসুদ হেলালি, ডক্টর কুশলের বাবা, এই ভদ্রলোকের কিন্তু ক্রেডেনশিয়ালস নাই তা না, এরকম ক্রেডেনশিয়ালস এই দেশে অনেক মানুষের আছে, কিন্তু এই দেশে ক্রেডেনশিয়ালস অ্যালোন আপনার জন্য সাফিসিয়েন্ট না। ক্রেডেনশিয়ালসের পাশাপাশি আপনার আরো কিছু এক্সট্রা যোগ্যতা থাকতে হয়, ওইটাই আমার আলোচনার মূল ফোকাস।